সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব মানব দেহের কতগুলো অংশ নিয়ে, তাদের কাজ নিয়ে, তাদের গুরুত্ব নিয়ে। তো এর আগে তোমরা পড়েছো যে হৃৎপিণ্ড, ফুসফুস এদের অবস্থান, এদের কাজ কি। আজকে আমরা আলোচনা করব প্রথমে অস্থি বা হাড় নিয়ে। তো সেটা জানার জন্য আমাদের কতগুলো তথ্য একটুখানি জেনে নিতে হবে। প্রাণী জগৎ তো তোমরা নিশ্চয়ই বোঝো। এই প্রাণী জগতের মধ্যে আমরা দেখি যে কোনো কোনো প্রাণী তাদের জীবনের কোনো না কোনো একটি সময় নোটোকর্ড নামক একটি অঙ্গ উপস্থিত থাকে পিঠের দিকে। এই নোটোকর্ডটি কি? এটি যদি প্রাণীটার দেহ হয় তাহলে পরে দেখো পিঠের দিকে এখানে প্রথম এই যে দণ্ড বা রডের মতন একটা জিনিস এখানে যে আমি এঁকেছি, এটা হচ্ছে স্নায়ু রজ্জু বা নার্ভ কর্ড বলা হয়। তার ঠিক নিচে এখানে পিঠের দিকেই আরেকটি দেখো এরকম দণ্ড রয়েছে, এটাকে বলা হয় নোটোকর্ড। তো এটা পিঠের দিকে উপস্থিত যদি থাকে জীবনের কোনো না কোনো একটি সময়ও, তাহলে পরে আমরা সেই প্রাণীদেরকে বলি কর্ডেট প্রাণী। তার উদাহরণ কি না, রুই মাছ, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এবার যাদের ক্ষেত্রে এটা থাকে না, জীবনের কোনো সময়তেই এই নোটোকর্ড থাকে না, দেখা যায় না, তাদেরকে আমরা বলতে পারি নন কর্ডেট। যেমন আরশোলা, শামুক, তারা মাছ, জেলিফিশ এরা সমস্ত। এবার এই যে কর্ডেট বললাম, অর্থাৎ জীবনের কোনো না কোনো সময় নোটোকর্ড থাকছে, তাদের মধ্যে কারুর ক্ষেত্রে দেখা যায় যে এই নোটোকর্ডটা মেরুদণ্ডে কখনোই রূপান্তরিত হয় না। আর কিছু থাকছে যাদের ক্ষেত্রে এই নোটোকর্ড পরবর্তী সময় দেখা যায় মেরুদণ্ডে রূপান্তরিত হয়, অর্থাৎ নোটোকর্ড থেকে মেরুদণ্ড তৈরি হয়। তো যাদের হয় তাদেরকে আমরা বলি কি না, মেরুদণ্ডী কর্ডেট। আর যাদের হয় না তারা হলো অমেরুদণ্ডী কর্ডেট। তো মানুষ হচ্ছে অবশ্যই মেরুদণ্ডী কর্ডেট। এখানে দেখো মেরুদণ্ড আমি দেখিয়েছি, দেখতে পাচ্ছ এই এক একটা মেরুদণ্ড এক একটা ছোট একক দিয়ে গঠিত হয়। এক একটা একককে বলা হয় কশেরুকা। এবং আমাদের মেরুদণ্ড এখানে দেখো 1, 2, 3, 4 এবং 5টা আর কি ভাগে এটা ভাগ করা হয় স্থান অনুযায়ী। তো তাদের নাম আছে, প্রত্যেকটার নাম। এবং এখানে দেখো অবস্থানটা দেখানো হয়েছে, এই করটির ঠিক নিচ থেকে শুরু হচ্ছে, প্রথম কশেরুকা, দ্বিতীয় কশেরুকা, এইভাবে নিচে নামছে। একদম নিচে এখানে যেটা ছোট্ট আমাদের ল্যাজের যে অংশ সেটা তো খুব ছোট হয়ে গেছে, কক্সিডিয়াল যেটা বলা হয় বা কক্সিক্স বলা হয়, তো সেই অবধি চলে আসছে। এইভাবে আমাদের মেরুদণ্ডটা থাকছে। তো এই যে মেরুদণ্ডী প্রাণীর কথা তো বললাম, যাদের ক্ষেত্রে নোটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হচ্ছে, তো তাদের মধ্যে যে দেহের কাঠামো তৈরি করে সেটাকে আমরা বলছি কিনা অন্তঃকঙ্কাল। এই অন্তঃকঙ্কাল দু ধরনের জিনিস দিয়ে তৈরি হতে পারে। কারুর কারুর ক্ষেত্রে তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে তৈরি হয় অন্তঃকঙ্কাল, যেমন হাঙর, শঙ্কর মাছ, তারপরে ইলেকট্রিক রে, টর্পেডো এদের ক্ষেত্রে যেমন দেখা যায়, অর্থাৎ অন্তঃকঙ্কালটা কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি। আর আমাদের ক্ষেত্রে যেমন সেখানে শুধু আমরা বলে না, যেমন রুই মাছের ক্ষেত্রেই বলো, কুকুর, বেড়াল বলো, ব্যাঙ বলো, সাপ বলো, কুমির বলো, তাদের ক্ষেত্রে অস্থি বা হাড় দিয়ে ওই অন্তঃকঙ্কালটা গঠিত হয়। এবার এই তরুণাস্থি আর অস্থির মধ্যে পার্থক্য আছে বেশ কিছু, সেগুলো তোমরা পরবর্তী আরো উঁচু ক্লাসে পড়বে। এটুকুন খালি জানো যে হ্যাঁ, আমাদের দেহেও তরুণাস্থি কোনো কোনো জায়গায় থাকে, যেমন আমাদের যে নাকের ডগা, এখানে আমাদের এই যে কানের যে কর্ণছত্র বা পিনা বলা হয়, এগুলো এখানগুলো তরুণাস্থি দিয়ে তৈরি। কিন্তু দেহের মধ্যে আমাদের যে কাঠামোটা রয়েছে সেটা প্রধানত আমাদের অস্থি বা হাড় দিয়ে তৈরি হয়, অনেক শক্ত। তো মানুষের ক্ষেত্রে যদি দেখি যে শিশু অবস্থায় সেখানে 300টি মতন অস্থি বা হাড় থাকে, পরবর্তীকালে অনেকগুলো তার মধ্যে যুক্ত হয়ে যায়, জুড়ে যায় করে শেষ অবধি 206টি অস্থি দিয়ে আমাদের যে কঙ্কালতন্ত্র সেটি গঠিত হচ্ছে। অর্থাৎ সমস্ত হাড় দিয়ে যে কাঠামোটা তৈরি হলো সেটাকে আমরা বলছি কি না, স্কেলিটন বা কঙ্কালতন্ত্র। এর কাজ যদি দেখি তাহলে কি না, দেহের একটা কাঠামো তৈরি করা, দেহের অঙ্গকে রক্ষা করা, দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা এবং পেশির সঙ্গে মিলে চলন গমনে সাহায্য করা। তো এখানে দেখো উদাহরণ দেখিয়েছি, হাত, আমাদের বাহু এবং হাতের হাড়
তো আমরা যদি দেখি আমাদের বাহু বা আর্ম যেটাকে বলছি, একদম উপরে এই যে এই অংশটা, এখানে রয়েছে আমাদের একটা বড় হাড় থাকে, তাকে বলা হয় হিউমারাস। এটা যেটা, এর নিচে এখানে এই কুনুইয়ের পর থেকে কবজি বা রিস্ট অব্দি এই অংশটাতে এখানটাতে দুটো হাড় থাকছে পাশাপাশি, একটাকে বলা হয় রেডিয়াস আর একটাকে বলা হয় আলনা। আর যদি আমরা হাতের হাড় দেখি তাহলে পরে আমাদের হ্যান্ড যেটা সেটা, তো এখানে রিস্ট বা কবজি, সেখানে কতগুলো এরকম হাড় থাকে। তারপরে আমাদের পাম বা এই যে হাতের তালু যেটা, সেটা গঠন করছে কতগুলো হাড়। আর তারপরে আমাদের হাতে যে আঙুলগুলো, এই যে আঙুলগুলো, এই আঙুলগুলোতে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই হাড়গুলো থাকছে। তাহলে যথেষ্ট অনেকগুলো হাড় দিয়ে কিন্তু আমাদের এই বাহু এবং হাত গঠিত হয়, তার যে ভিতরে কাঠামো সেটা তৈরি হচ্ছে। আমাদের কঙ্কাল তন্ত্র, এটাই বুঝতেই পারছো আমাদের সম্পূর্ণ যে কঙ্কাল সেটা বা স্কেলিটন যেটা, সেটা দেখিয়েছি। এখানে যেমন করটি রয়েছে, তারপরে পিঠের দিক থেকে মেরুদণ্ডটা যাচ্ছে, এটা কশেরুকা দিয়ে সামনের দিকে এখানে রয়েছে পুরব ফলক বা স্টার্নাম বলা হয়। মেরুদণ্ডটা পিঠের দিকে, সামনের দিকটাতে এখানে উরব ফলক, আর এই সেই দুটোর মাঝখানে এই যে এইভাবে এদিকে 12টা, এদিকে 12টা রিবস বা পিঞ্জরাস্থি, এগুলো যাচ্ছে। এই রিবস গুলো পাঁজর যে আমরা বলি, করে একটা বক্ষ পিঞ্জর বা রিব কেজ তৈরি হয়, এর মধ্যে ফুসফুস এবং হৃৎপিণ্ড থাকে। তো এভাবে মেরুদণ্ডটা তারপর নামছে। এছাড়া এখানে কাঁধের হাড় এখানে যে রয়েছে সেটা একটা গঠন তৈরি করে, তাকে স্ক্যাপিউলা বলা, প্রধান যে হাড়টা, তার সঙ্গে কোরাকয়েড, ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল হচ্ছে আমাদের এই যে কলার বোন যে হাড়টা, তো এটা তৈরি করছে। এটাকে আমরা বলি উরস চক্র বা পেক্টোরাল কার্ডল বলা হয়। তার সঙ্গে যুক্ত হয় আমাদের হাতের যে হাড়, এখানে হিউমারাস যেটা দেখিয়েছিলাম আগে, এই যে উপর দিকে বাহুতে আমাদের যেটা থাকে হাড়টা। তারপরে তো এখানে অবশ্যই রেডিয়াস আলনা রয়েছে, তারপর আমাদের রিস্ট বা কবজির হাড়, এবং এখানে আমাদের হাতের তালু আর আঙুলের যে হাড়গুলো রয়েছে, এদিকেও ঠিক তাই। মেরুদণ্ড ক্রমশ নিচের দিকে নামছে, কোমরের এখানেও একটা আমাদের দেখি যে হাড়ের গঠন একটা তৈরি হয় হাড় দিয়ে, তাকে বলছি পেলভিক কার্ডল বা শ্রোণী চক্র। এবং সেটার সঙ্গে এও তিনটে হাড়, এই হাফটাতেও তিনটে হাড় আছে, এই হাফটাতেও তিনটে হাড় আছে। এখানে ফিট করছে এটার সঙ্গে আমাদের পায়ের হাড় যেটা, সেটা হচ্ছে ফিমার। এটা হচ্ছে দেহের সব থেকে বড় হাড় বলা হয় ফিমারকে। এবং তারপরে আমাদের হাঁটুর উপরে এখানে একটা চ্যাপ্টা মতন একটা গোলাকার হাড় থাকে, মালাই চাকি বা প্যাটেলা। তারপরে নিচে এখানে পাশাপাশি দুটো হাড় থাকে, টিবিয়া এবং ফিবিউলা, এই দুটো হাড়। তারপর আমাদের গোড়ালির কাছে এখানে হাড় আছে, পায়ের পাতার হাড় এবং পায়ের আঙুলের হাড়। মোটামুটি এই সবটা দিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র যেটা সেটা গঠিত হয়। কঙ্কাল তন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে অক্ষীয় আর আরেক হচ্ছে উপাঙ্গীয়। অক্ষীয় বা এক্সিয়াল স্কেলিটন মানে কি না, যে হাড়গুলো বা কঙ্কালের যে অংশ আমাদের দেহের যদি কাল্পনিক একটা অক্ষরেখা বা মধ্যরেখা এভাবে যদি কল্পনা করি, তাহলে পরে তৈরি করছে। যেমন করটি মাঝখানে রয়েছে, তারপরে মেরুদণ্ড মাঝখানে রয়েছে, সামনের দিকে উরব ফলক মাঝখানে রয়েছে, আর এই মেরুদণ্ড আর উরব ফলকের মাঝে এখানে রিবস রয়েছে। তো সেটা বক্ষ পিঞ্জর তৈরি করে, আর এখানে মেরুদণ্ডটা নিচের দিকে নামছে। তাহলে দেখো করটি, বক্ষ পিঞ্জর এবং মেরুদণ্ড, এই দিয়ে আমাদের অক্ষীয় কঙ্কাল এক্সিয়াল স্কেলিটন তৈরি হয়। অপরদিকে দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। উপাঙ্গ মানে কি আমাদের হাত পা। তো হাতের হাড় আটকাবার জন্য দেহের সঙ্গে কি রয়েছে, কাঁধের যে অংশটা রয়েছে পেক্টোরাল কার্ডল, আগেই বললাম উরস চক্র, তো সেইটা। তার সঙ্গে এখানে আমাদের হাতের হাড়গুলো, এই হিউমারাস, তারপর রেডিয়াস আলনা, আমাদের রিস্টের হাড়, আমাদের হাতের তালুর হাড়, আমাদের হাতের আঙুলের হাড়, এইগুলো সব আমাদের উপাঙ্গীয়। ঠিক তেমনি আমাদের পায়ের হাড়কে দেহের সঙ্গে আটকাবার জন্য রয়েছে যেটা কোমরে যে হাড়ের গঠন যেটা, সেটাকে বলছি পেলভিক কার্ডল বা শ্রোণী চক্র। এবং তার সঙ্গে এখানে যুক্ত হচ্ছে আমাদের পায়ের এখানে হাড়, প্রথম যেটা ফিমার, তারপরে এখানে হাঁটুর যে হাড় রয়েছে, তারপরে এখানে আমাদের টিবিয়া ফিবিউলা রয়েছে, গোড়ালির হাড় রয়েছে, পায়ের পাতার হাড় রয়েছে, পায়ের আঙুলের হাড় রয়েছে। অর্থাৎ কিনা আমরা এখানে দেখলাম যে এক্সিয়াল স্কেলিটন অক্ষীয় কঙ্কাল মাঝখান বরাবর, আর উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন
যেগুলো আমাদের হাত পায়ের হাড় এবং কাঁধ আর কোমরের যে গঠন সেটা তৈরি করে। তো আমরা তো দেখলাম মানব দেহে তো একটা হাড় নয়, অনেক হাড় আছে, 206টা হাড় বললাম পরিণত অবস্থায়। তো যেখানে দেখা যায় যে দুটো বা তার থেকে বেশি হাড় যেখানে যুক্ত হয়, তো সেই অঞ্চলটাকে আমরা বলি কি বোন জয়েন্ট বা অস্থি সন্ধি। তো এটা যেমন দেখো এখানে একটা অস্থি বা হাড়, এখানে একটা অস্থি বা হাড়, তো এখানটায় দুখানা হাড় এসছে, এইটাকে আমরা তাহলে বলবো একটা বোন জয়েন্ট বা অস্থি সন্ধির জায়গা। এবং এই হাড় আর এই হাড় কিন্তু দেখো একদম পরস্পর গায়ে গায়ে ঠেকে নেই, দুটোর মাঝে কিন্তু আরো কিছু জিনিস রয়েছে। প্রথমত এই যে উদাহরণটা আমি দেখাচ্ছি, এটা একটা সচল অস্থি সন্ধি যদি ধরি, মানে কি হাড়গুলো নড়তে পারে। অর্থাৎ যেমন এই যে কোণে আমি ভাঁজ করছি, তার মানে এটা নিশ্চয়ই নড়তে পারে। আমরা এই যে গলাটা এইভাবে দেখাচ্ছি, তার মানে নিশ্চয়ই এখানে আমাদের কিছু অস্থি সন্ধি আছে, সেটা নিশ্চয়ই সচল, মানে চলতে পারে, নড়তে পারে। তো এরকম একটা সচল অস্থি সন্ধি যদি দেখি, তাহলে দেখবো দুটো অস্থি পরস্পর কিন্তু গায়ে গায়ে ঠেকে থাকে না, একটা গ্যাপ থাকে। এবং এখানে একটা গহ্বর থাকে চারপাশে, তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। একটা পর্দা দিয়ে ঢাকা থাকে, পর্দাটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল পর্দা। এবং এই গহ্বরটার মধ্যে একটা তরল থাকে, পিচ্ছিল আর কি তরল, সেটাকে বলা হয় সাইনোভিয়াল তরল। এটার কাজ হচ্ছে কি না, এই হাড় দুটো যখন নড়বে, এই যখন নড়ছে তখন যাতে পরস্পর না দুটো ঘষা খেয়ে যায়, কারণ ঘষা খেলে কি হবে, ক্ষয়ে যাবে, আর তাহলে তো সমস্যা। তো সেটা যাতে না হয়, অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু এই সাইনোভিয়াল তরলটা শুকিয়ে যায় এবং তখন অনেক সময় ঘষা খাওয়ার মতন অবস্থা হয়, তখন ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, তো নাড়ানো যায় না, কষ্ট হয়। তো যেটা বাত আর কি, আর্থ্রাইটিস, তো সেরকম হতে পারে। যাই হোক, এবং এই দুটো অস্থির মাঝে দড়ির মতন একরকম টিস্যু থাকে, কলা থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। এই যে এটা দেখাচ্ছি, এই অস্থি আর এই অস্থির সঙ্গে এই যে আটকাবার জন্য এটা হচ্ছে লিগামেন্ট। আবার এই অস্থি আর এই অস্থি যে নড়বে, এই যে নড়ছে, এই নড়াটা কে করায়, এটা করায় কে না, অস্থির সঙ্গে যুক্ত থাকা পেশি বা মাসল। তো এই মাসল বা পেশি, তাকে তো তাহলে হাড়ের সঙ্গে আটকাতে হয়, সে আবার আটকায় টেন্ডনের সাহায্যে অস্থির সঙ্গে। তাহলে পেশি বা মাসল অস্থির সঙ্গে যুক্ত হয় আরেকটি দড়ির মতন টিস্যু বা কলা দিয়ে, তাকে বলছি আমরা টেন্ডন। টেন্ডনের কাজ তাহলে কি না, পেশির সঙ্গে হাড়কে আটকানো, আর লিগামেন্টের কাজ হলো হাড়ের সঙ্গে হাড়কে আটকানো। আশা করি বোঝা গেল। তাহলে একটি অস্থির সাথে আরেকটি অস্থি দড়ির মতন অংশ দিয়ে বাঁধা থাকে, তাকে লিগামেন্ট বলা হয়। আর হাড়গুলিকে নড়ানোর জন্য সেখানে পেশি থাকে, এই পেশির সঙ্গে অস্থি বা হাড়কে যুক্ত করার জন্য থাকে কে, এও দড়ির মতন টেন্ডন। আর হাড় নড়ার সময় যাতে পরস্পর ঘষা না খায় তার জন্য অস্থি সন্ধিতে পিচ্ছিল এক ধরনের তরল থাকে, বললামই তার নাম সাইনোভিয়াল তরল। এবং চারপাশে যাতে তরলটা যাতে কন্টেন্ট থাকে, ওই জায়গার মধ্যে আবদ্ধ থাকে, সেই জন্য সাইনোভিয়াল পর্দা থাকছে। এখানে আমরা আবার দেখবো অস্থি সন্ধি বিভিন্ন রকমের হয়। এক হলো অচল অস্থি সন্ধি, অর্থাৎ কিনা হাড়গুলো ফিক্সড, সেগুলো নড়তে পারে না। এর খুব ভালো উদাহরণ কোথায়, আমাদের করোটিতে। বড় করে যদি দেখি, দেখো করোটিটা, এইখানে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে, এখানে হাড়, এই হাড়গুলোর মাঝে মাঝে এই যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে জয়েন্ট। তো এই জয়েন্ট গুলো এমন তো হয় না এই হাড় আর এই হাড় নড়তে পারে, তা তো আর হয় না, ফিক্সড। তাই জন্য এটা হচ্ছে কি অচল অস্থি সন্ধি। এটা হলো অচল অস্থি সন্ধি, অর্থাৎ করোটিতে যা যা আমাদের অস্থি সন্ধি আছে এগুলো সবই অচল অস্থি সন্ধি। আবার আমাদের এই যে মেরুদণ্ড রয়েছে, এই যে মেরুদণ্ড যেটা পিঠের দিক দিয়ে যাচ্ছে, তার মাঝে যে মধ্যে যে কশেরুকা গুলো পরপর রয়েছে, পরস্পর কশেরুকা গুলো যে যুক্ত হয়, সেও তো অস্থি সন্ধি। তাকে বলছি কি না ঈষৎ সচল অস্থি সন্ধি, মানে অল্প নড়তে পারে, খুব বেশি না, অল্প নড়তে পারে বলেই তাই জন্য আমরা সামনের দিকে ঝুঁকতে পারি, আমরা সাইডে বেঁকতে পারি। তা নাহলে পুরো ফিক্সড হয়ে গেলে কিন্তু আমরা আর নড়তেই পারতাম না, একদম পুরো শক্ত হয়ে যেত জিনিসটা। তো এটা হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি। বাদ বাকি বেশিরভাগই হলো সচল অস্থি সন্ধি, অর্থাৎ যেখানে পিঠে নড়তে পারছে। কিন্তু সচল অস্থি সন্ধিও আমাদের দেহে নানা ধরনের হয়, অর্থাৎ সবকটা একরকম নয়। কিরকম যদি উদাহরণ দিই, যেমন পিভট সন্ধি। এটা যেমন আমাদের যে খুলির পরেই এখানে যে সার্ভাইকেলের মধ্যে যে আমাদের কশেরুকাগুলো আছে পিঠের দিকে, তো সেখানে প্রথম এবং দ্বিতীয় যে কশেরুকা, এখানে দেখো খুলির পরেই প্রথম আর দ্বিতীয় কশেরুকার মাঝে
এই যে অস্থিসন্ধি, এটা একটা বিশেষ অস্থিসন্ধি, এটাকে বলছি পিভট অস্থিসন্ধি। মানে কি না, একটা এইভাবে একটা অক্ষর মতন থাকে, আর এই আরেকটা সেটার বরাবর এইভাবে রোটেট করতে পারে। সেই জন্যই আমরা এই যে ঘাটটাকে এইভাবে 180 ডিগ্রি ঘোরাতে পারছি, তা নাহলে পারতাম না। তেমনি আরেকটি উদাহরণ হলো বল ও সকেট অস্থিসন্ধি, যেটা আমাদের এই যে কাঁধের এখানে স্ক্যাপুলার সঙ্গে এখানে আমাদের হিউমারাসের যে যুক্ত হচ্ছে, সেখানে একটা বলের মতন অংশ রয়েছে, আর আরেকটা হলো কাপের মতন অংশ, এটার মধ্যে বলটা আবার ফিট করে যায়। ঠিক তেমনি এখানে আমাদের কোমরেও তাই, আমাদের পায়ের ফিমারের হাড় এবং আমাদের এই যে এখানে যেটা শ্রোণী চক্র, সেখানে যে একটা কাপের মতন যে গর্ত মতন থাকছে, ফিট করছে যেখানে ফিমারের মস্তকটা, সেটা এক ধরনের। তাহলে বল ও সকেট সন্ধি, দেখো হাত আমরা এইভাবে তুলতে পারছি, আমরা এইভাবে নিয়ে যেতে পারছি, তাহলে কি আমরা নানান দিকে তাহলে ঘোরাতে পারি, হাতটাকে আমরা পুরো ঘোরাতেও পারি, সেভাবেও ঘোরাতে পারি। তো সেটা হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধির বৈশিষ্ট্য। আবার দেখো হিঞ্জ সন্ধি, হিঞ্জ মানে কি কবজা, পাল্লা, যেমন জানলার পাল্লা, দরজার পাল্লা, তুমি একদিকেই খুলতে পারবে কিন্তু উল্টো দিকে পারবে না। এই যে কুনুই, এইভাবে আমরা এইভাবে বাঁকাতে পারি, এইভাবে উল্টো দিকে যদি করতে যাই তাহলে কি হবে, তাহলে ভেঙে যাবে। যদি জোর করতে চাই, হাঁটুও তাই, একদিকেই তুমি ভাঁজ করতে পারবে, উল্টো দিকে করা যাবে না, করতে গেলে জোর করতে গেলে ভেঙে যাবে। সেই জন্য আমরা এই যে হাতের আমাদের কুনুইয়ের আমাদের হাঁটুর এই যে এখানে যে সন্ধি, তাকে কি বলছি না হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি। আবার আরেকটি হলো স্যাডেল সন্ধি। স্যাডেল সন্ধি যেখানে একটা তল থাকে অবতল আর আরেকটার থাকে উত্তল। আমাদের কোথায় এটা থাকে, এখানে বুড়ো আঙুলে, এখানে দেখো এই বুড়ো আঙুলে, এই যে বুড়ো আঙুল আমরা যে নানান দিকে যে নাড়াতে পারছি, এই নানান দিকে নাড়াতে পারছি কেন না, এটা এখানে স্যাডেল সন্ধি রয়েছে সেই জন্য। তাহলে আমরা দেখলাম যে আমাদের দেহে বিভিন্ন ধরনের অস্থিসন্ধি থাকে, তারা বিভিন্ন রকম ভাবে আমাদের হাড়গুলো নড়াচড়া করতে সাহায্য করছে। এবার হাড় তো থাকলেই তারা নড়বে না, হাড়দেরকে নাড়াতে কে সাহায্য করছে, আগেই বললাম পেশি যুক্ত থাকে। তো পেশি এটা কি, এটা পরে তোমরা পড়বে, এক ধরনের প্রাণী কলা বা টিস্যু বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্যই হলো কি না সংকোচন এবং প্রসারণ করতে পারে। যেমন দেখো এখানে দেখিয়েছি, এই যে হাত যখন ভাঁজ করছি তখন এইখানে বাইসেপস নামক পেশি আছে, সেটা সংকোচন হয়, মানে কি দৈর্ঘ্যে শর্ট হয়ে যায়, কমে যায়। আর যখন হাতটা সোজা করছে এইভাবে, তখন দেখো এই প্রসারণ হলো, অর্থাৎ কিনা আবার দৈর্ঘ্যটা নর্মাল হয়ে গেল, বেড়ে গেল। তাহলে একবার দৈর্ঘ্য কমে যায়, আবার একবার দৈর্ঘ্য বেড়ে যায়। আবার ঠিক তেমনি এর সঙ্গে আরেক সেট পেশিও আছে হাতে, তাকে ট্রাইসেপস বলে। এটা হলো বাইসেপস, এটা হলো ট্রাইসেপস। এরা যখন হাতে এই যে ভাঁজ করছি, তখন ট্রাইসেপস দেখা যায় প্রসারণ করে, মানে প্রসারিত হয়, অর্থাৎ কিনা দৈর্ঘ্যটা বেড়ে যায়। আর যখন হাতটা সোজা করি তখন ট্রাইসেপসের সংকোচন হয়, অর্থাৎ দৈর্ঘ্যটা কমে যায়। তো এইরকম ভাবে একবার করে দৈর্ঘ্য বাড়া কমা, সংকোচন প্রসারণ করেই কিন্তু এইভাবে এরা নড়াচড়া করতে সাহায্য করে। আমরা পেশি যদি দেখি তাহলে কিন্তু সব পেশি যে আমাদের কঙ্কাল বা হাড়ের সঙ্গে যুক্ত তা কিন্তু নয়। পেশি আমাদের দেহে 3 রকমের হয়। কি কি? সরেখ পেশি, অর্থাৎ কিনা যেগুলো রেখা আছে, এই যে স্ট্রাইয়েশন দেখতে পাচ্ছ হয়তো, এরকম ডোরা কাটা রয়েছে, তো এগুলোকে আমরা বলছি সরেখ পেশি বা স্ট্রাইটেড মাসল বা অমসৃণ পেশি। এবং এগুলোই হচ্ছে কি না আমরা কঙ্কাল পেশিও বলি, কারণ এগুলোই আমাদের হাড়ের সঙ্গে যুক্ত থাকে। আর কাজের দিক থেকে এরা হলো ঐচ্ছিক পেশি, তার মানে কি আমরা ইচ্ছা অনুসারে এদের নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি মনে করি আমি হাতটা ভাঁজ করবো, আমি করতে পারবো। আমি যদি মনে করি হাতটা খুলবো, আমি করতে পারবো। তাহলে এটা আমার ইচ্ছার নিয়ন্ত্রণে রয়েছে, তাই জন্য ঐচ্ছিক পেশি বলা হয় কাজের দিক থেকে। তাহলে এরা অস্থির সঙ্গে যুক্ত থাকে এবং চলন গমনে সাহায্য করে। আবার কিছু পেশি রয়েছে যাদের বলছি অরেখ পেশি। অরেখ পেশি যেমন এই যে এখানে এদের গায়ে কোনো ডোরা কাটা দাগ থাকে না, এবং এদেরকে স্মুথ মাসল বা মসৃণ পেশিও বলা হয়। কাজের দিক থেকে এরা হলো অনৈচ্ছিক, আর এদেরকে অনেক সময় আন্তর্যন্ত্রীয় পেশিও বলা হয়। কেন? এই যেমন দেখো কোথায় থাকে এরা না, আমাদের আন্তর্যন্ত্রে। আন্তর্যন্ত্র মানে কি আমাদের দেহের মধ্যে যে সমস্ত অঙ্গ রয়েছে, যেমন ফুসফুস, আমাদের পাকস্থলী, আমাদের এই যে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ, এই সব জায়গায় বৃক্ক, তো এখানে যে অঙ্গগুলো সেইগুলোকে আমরা বলি কি আন্তর্যন্ত্র বা ভিসারাল অর্গান।
সেখানে এই পেশিগুলো রয়েছে, তাই বলা হয় আন্তর্যন্ত্রীয় পেশি বা ভিসেরাল মাসলও বলা হচ্ছে অরিক পেশি নামের সঙ্গে। এগুলো আন্তর্যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে এবং বিভিন্ন কাজে আমরা পরে আবার একটু দেখবো, কাজে উদাহরণ দেব, সেখানে তারা সাহায্য করছে। আর তৃতীয় হলো হৃদপেশি। হৃদপেশি নাম থেকেই বুঝতে পারছো, দেখো হৃদপিণ্ডে থাকে হৃদপেশি, এখানে বড় করে দেখানো হয়েছে। এখানে হৃদপিণ্ডের প্রাচীর তৈরি করছে হৃদপেশি। কাজের দিক থেকে অবশ্যই অনৈচ্ছিক। কেন? কারণ এরা কিন্তু আমাদের ইচ্ছা অনুসারে এরা সংকোচন প্রসারণ করে না। আমরা কি করতে পারবো? হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না চালাতে পারবো? পারবো না। সুতরাং আমাদের নিয়ন্ত্রণে নেই। অরেক পেশিও ঠিক তাই, অরেক পেশিও অনৈচ্ছিক আর হৃদপেশিও অনৈচ্ছিক, কিন্তু সরেক পেশি বা কঙ্কাল পেশি হলো ঐচ্ছিক। বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন পেশি তাতে নিয়ন্ত্রণ করে, যেমন ফুসফুসের সংকোচন প্রসারণ, যখন আমরা শ্বাস নিই ছাড়ি, আন্তর্যন্ত্রীয় পেশি, চোয়ালের নড়াচড়া, এই যে কথা বলছি আমার নিয়ন্ত্রণে আছে, কঙ্কাল পেশি। খাদ্য নালীর মধ্যে দিয়ে খাদ্যের চলাচল, গিলছি, তারপর খাদ্যটা তো যাচ্ছে নালীর মধ্যে দিয়ে, আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি? পারি না, আন্তর্যন্ত্রীয় পেশি দ্বারা হয়। রক্তনালীর মধ্যে দিয়ে যে রক্তের চলাচল, আন্তর্যন্ত্রীয় পেশি থাকে রক্তনালীর গায়ে। জীবের নড়াচড়া কঙ্কাল পেশি দিয়ে নিয়ন্ত্রিত। হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ হৃদপেশি দ্বারা। চোখ খোলা বন্ধ করা কঙ্কাল পেশি দিয়ে হয়। কোদাল চালানো কঙ্কাল পেশি, সুইচ অন অফ করা কঙ্কাল পেশি, কথা বলা কঙ্কাল পেশির কাজ, পাহাড়ে ওঠা কঙ্কাল পেশি সাহায্য করে এবং সাঁতার কাটা কঙ্কাল পেশি করতে সাহায্য করছে। তাহলে আমরা তো দেখলাম যে কিভাবে আমাদের অস্থি এবং পেশি পরস্পর দ্বারা যুক্ত হয়ে বলা যেতে পারে পেশি কঙ্কাল তন্ত্র গঠন করে। আর তাছাড়াও কিছু পেশি অবশ্যই রয়েছে, তারা নানান কাজে আমাদের যে সাহায্য করছে। এবার মানুষের ক্ষেত্রে আমরা তো দেখি যে একেবারে জন্মাবার পর যখন শিশু অবস্থা, তারপর ক্রমশ সে আকারে তার ওজনে সে বৃদ্ধি পায় এবং আকারটা তো আর তো ফিরে আসে না এখানে, সুতরাং সেটা পরিবর্তিত আর হয় না, চেঞ্জড হয় না, তাহলে সেটা পরিবর্তন অযোগ্য। তাহলে এই যে এই পরিবর্তন, যেটা দেহের ওজন এবং আকৃতির পরিবর্তন, এবং সেটা আর পাল্টায় না, পরিবর্তন অযোগ্য, তো এটাকে আমরা বলছি কি বৃদ্ধি বা গ্রোথ। যেমন দেখো 3 বছর বয়সে মাথার পরিমাপ যদি মোটামুটি 47 সেন্টিমিটার থাকে, 6 বছর বয়সে যখন সে যাবে তখন দেখো সেটা বেড়ে হয়ে গেছে 49 সেন্টিমিটার, 9 বছর বয়স যখন তখন আবার দেখো 51 সেন্টিমিটার। তারপরে কিন্তু আর দেখবে তুমি মাথার মাপ আর বাড়ে না, মানে মাথার বৃদ্ধি মোটামুটি 9 বছর বয়সেই কমপ্লিট হয়ে যায়। আবার দেখো 3 বছর বয়সে কারোর হাতের মাপ হয়তো 16 সেন্টিমিটার, 6 বছরে বেড়ে হয়েছে 50 সেন্টিমিটার, 9 বছরে 59 সেন্টিমিটার, 12 বছরে সেটা হয়ে গেছে 66 সেন্টিমিটার, এইভাবে বাড়তে থাকছে তাহলে ক্রমশ, তাহলে বৃদ্ধি হয়। পাও তাই। তো সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন কিনা পুষ্টিকর খাবার। দেহের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনের বিকাশও ঘটে চলে, মানে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়ে, আমাদের ভাবনা চিন্তা করা, বিচার করার ক্ষমতা, ভালো মন্দ, খারাপ কোনটা ভালো কোনটা বোঝার যে ক্ষমতা, এইগুলো কিন্তু সমানে বাড়তে থাকবে। তো সুতরাং শুধু যে দেহের যে বৃদ্ধি ঘটে বিকাশ ঘটে তা তো না, মনেরও কিন্তু বিকাশ ঘটার প্রয়োজন রয়েছে, এবং বিভিন্ন কারণে দেখা যায় সেই বিকাশ এবং বৃদ্ধি অস্বাভাবিক হতে পারে। কিরকম? যেমন দেখো দৈর্ঘ্যের অতিরিক্ত বৃদ্ধি, দেখো এখানে দৈত্যাকার বা একে বলা হচ্ছে জাইগ্যান্টিজম, এই দেখো 8 ফুট 11 ইঞ্চি, এটা তো স্বাভাবিক নয়। এবং এটার কারণ দেখা গেছে কি না, রক্তে কোনো একটি রাসায়নিক পদার্থ, পরে পড়বে তোমরা, ধরনের হরমোন যদি বেশি হয়ে যায়, বেশি ক্ষরণ হচ্ছে, অঙ্গ থেকে বেশি নিঃসৃত হচ্ছে তাকে, তার জন্য তাহলে এটা হতে পারে। ঠিক উল্টো আবার হতে পারে বামুনত্ব, অর্থাৎ কিনা ওই হরমোন বা ওই রাসায়নিক পদার্থ যদি রক্তে খুব কম ক্ষরণ হয় তখন সেটা ডর্ফিজম বা বামুনত্ব। আবার স্থূলত্ব তোমরা জানো, খুব বেশি যদি কেউ খেতে থাকে, অন্য কারণও হতে পারে, তো সেটা ওবিসিটি স্থূলত্ব। আবার ভীষণ কম ওজন, অপুষ্টি বা ম্যালনিউট্রিশন, তাহলে নানান কিছু হতে পারে। আবার নানান ধরনের আমাদের দেহে সমস্যা হতে পারে, নানা কারণ আছে তা, যেমন নখের কোনা ভাঙা ক্যালসিয়ামের অভাবে, ফ্লোরাইডের বিষক্রিয়ার জন্য, দাঁতে সাদা সাদা ছোপ পড়া ফ্লোরাইডের বিষক্রিয়া, বেশি যদি ফ্লোরাইড হয়ে যায়, চোখের কোণ ফ্যাকাশে হওয়া, লোহার অভাব, ভিটামিন বির অভাব, প্রোটিনের অভাব, রক্তাল্পতা, অ্যানিমিয়া হয়ে যাচ্ছে,
ত্বকের বর্ণ যদি স্বাভাবিক না হয়, অপুষ্টির জন্য হতে পারে, প্রোটিনের অভাবের জন্য হতে পারে, হাড়ের আকৃতির পরিবর্তন যেমন হওয়া উচিত হলো না, ক্যালসিয়ামের অভাবে হতে পারে, প্রোটিনের অভাবে হতে পারে, প্রায় হাড় ভেঙে যাওয়া বা হাড় ভঙ্গুর হওয়া ক্যালসিয়ামের অভাবে হতে পারে, ফসফরাসের অভাবে, ম্যাগনেসিয়ামের অভাবে হতে পারে, ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা, ভিটামিন বি তার অভাবে। ভিটামিন বি আসলে অনেকগুলো ভিটামিন, বি কমপ্লেক্স বলা হয়, পরে তোমরা 7 ভিটামিন পড়বে আবার একটু, তো সেইখানে তাদের অভাবে এটা হতে পারে। আর মাড়ি ফোলা, পেটে রক্ত পড়া, তার জন্য ভিটামিন সির অভাব সেটা দেখা যায় অনেক সময়। স্থূলত্বর কথা তো আমি একটু আগেই বললাম। কি করে বুঝবো যে আমার ওজন সঠিক আছে কি নেই? সবসময় তো বোঝা মুশকিল। তো এটা বোঝার জন্য একটা আমরা সূচক বা ইন্ডেক্স তৈরি করেছি, তাকে বলা হয় দেহ ভর সূচক বা বডি ম্যাস ইন্ডেক্স। তো সেটা উচ্চতার নিরিখে ওজন বেশি না কম এটা মাপতে সাহায্য করে, এবং ফর্মুলা আছে একটা, ওজন ডিভাইডেড বাই উচ্চতা হোল স্কোয়ার। এটা ইউনিট একক হচ্ছে কেজি পার স্কোয়ার মিটার। তো তার মানে ওজন কেজিতে নিতে হবে, উচ্চতাটা মিটারে বের করতে হবে। দিয়ে এবার যেমন একটা উদাহরণ দিয়েছি, ওজন যদি কোনো মানুষের 66 কেজি হয়, উচ্চতা যদি 1.5 মিটার হয়, তাহলে বিএমআই কি হবে না 66 ডিভাইডেড বাই 1.50 হোল স্কোয়ার, তার মানে 66 ডিভাইডেড বাই 2.25 মানে দাঁড়ালো 29.33 কেজি পার স্কোয়ার মিটার। এবার বুঝবো কি করে এটা ঠিক আছে কিনা? এইভাবে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। কিরকম? যদি 15 কেজি পার স্কোয়ার মিটারেরও কম বেরোয়, তাহলে বুঝতে হবে ভয়ঙ্কর কম, আশঙ্কাজনকভাবে কম বিএমআই। যদি 15 থেকে 18 কেজি পার স্কোয়ার মিটার, তাহলে ধরতে হবে ওজন কম রয়েছে নর্মালের থেকে। যদি 18.5 থেকে 25 কেজি পার স্কোয়ার মিটার, তাহলে হচ্ছে সঠিক ওজন আছে, তার যা দৈর্ঘ্য সেই অনুযায়ী ওজন ঠিক। যদি 25 থেকে 30 কেজি পার স্কোয়ার মিটার হয়, তাহলে ধরতে হবে ওজন বেশি আছে। আর যদি 30 কেজি পার স্কোয়ার মিটারেরও বেশি হয়, তাহলে ওবেসিটি বা স্থূলত্ব, সেটার আবার ভাগ আছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। তো যেমন ওজন কম হওয়া, আন্ডারওয়েট হওয়াও যেমন ঠিক না, তেমনি ওজন বেশি হলেও কিন্তু নানান সমস্যা হতে পারে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, স্ট্রোক হওয়ার সম্ভাবনা, ডায়াবেটিস বা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, মধুমেহ রোগ, পরিপাকের সমস্যা, যকৃতের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গাউট বা বাত, আমাদের হাড়ের নানান ধরনের অস্থিসন্ধিতের সমস্যা হতে পারে। ফলে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা দরকার, যাতে আমাদের ওজন, আমাদের দৈর্ঘ্য যা, সেই অনুযায়ী যাতে খুব কমও না হয়, আবার খুব বেশিও না হয়। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কিভাবে দেহের মধ্যে যে বিভিন্ন অংশগুলো, যেমন অস্থি তাদের এবং পেশি, কিভাবে তারা সাহায্য করছে নানান কাজে আমাদের, এবং বৃদ্ধি সেটা কিভাবে হওয়া স্বাভাবিক অস্বাভাবিক কিছু দিক আমরা